মুক্তিযুদ্ধের বিভিন্ন অপারেশনের কথা এখানে বলা হয়েছে, দেখেন সুন্দর করে দেওয়া আছে। তো মুক্তিযুদ্ধের অপারেশন প্রথমে আমরা আলোচনা করে ফেলেছি। আর একটা অপারেশন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অপারেশন ব্লিস বা লারকানা অপারেশন আমরা যেটা বলি, অপারেশন ব্লিস বা লারকানা অপারেশন, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে, মার্চের আগে জানুয়ারি মাসে জুলফিকার আলীর ভুট্টোর বাড়িতে কে বেড়াতে যান বলেন তো? ইয়াহিয়া খান। তাদের একটা শখ ছিল বক শিকার করা। ওই ওই এলাকাগুলোতে বক প্রচুর পাওয়া যেত। তারা মূলত বক শিকার করার জন্য ইয়াহিয়া খান, তৎকালীন সময়ের সরকার প্রধান ইয়াহিয়া খান, জুলফিকার আলীর বাড়ি ভুট্টোতে, কোথায় লারকানা তার বাড়ি ছিল, লারকানা, পাকিস্তান লারকানা, সেখানে বক শিকার করতে যান। এবং এই বক শিকার করতে গিয়ে মূলত জুলফিকার আলীর ভুট্টোর সাথে তিনি একটা কাজে লিপ্ত হন যে আমি কোনোভাবে বঙ্গবন্ধুকে আমার শাসনভার দিতে রাজি না। এই জুলফিকার আলী ভুট্টো তাকে সায় দেন যে ঠিক আছে, যদি না দেন, আমি যেহেতু সেনাবাহিনীর প্রধান, আপনি যেহেতু সরকার প্রধান, আর কে আছে এখানে? সুতরাং এই জন্য ওইখানে তারা মূলত চক্রান্ত করে যে কোনোভাবে আমরা বঙ্গবন্ধুকে কোনোভাবে শাসনভার দিব না। এই জন্য ওই যে অপারেশনটা চালায় ওখানে, বা ওখানে তারা যায়, এটার নাম হচ্ছে অপারেশন ব্লিস বা লারকানা ষড়যন্ত্র। এগুলো ভাইবা বোর্ডে প্রচুর পরিমাণ ধরে থাকে, এগুলো আপনারা একটু মনে রাখবেন। ব্লিজ বা লারকানা আপনাদের পরীক্ষায় আসার জন্য না, আপনাদের জাস্ট একটু বলার জন্য। এরপর আসেন যে কোন কোন মানে যারা বাইরের দেশের মানুষ আছে তারা কে কে আমাদের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। প্রথম হচ্ছে বীর প্রতীক ওডারল্যান্ড। বীর প্রতীক ওডারল্যান্ডের নাম আপনারা শুনেন নাই? একমাত্র বীর প্রতীক, বিদেশি একমাত্র বীর প্রতীকের নাম কি? এটাই বিদেশি একমাত্র বীর প্রতীক হচ্ছে বীর প্রতীক ওডারল্যান্ড। তাকে একমাত্র বীর প্রতীক খেতাব দেওয়া হয় বাংলাদেশ থেকে। তিনি মূলত প্রথমত একটা বাংলাদেশের বাটা কোম্পানির যে শু আছে, এই বাটা কোম্পানির দায়িত্বে ছিলেন। পরবর্তী সময় তিনি দেখতে পেলেন যে শত্রুর শেষের দিকে তিনি ঢাকায় আসেন এবং আগস্ট মাসের দিকে তিনি টঙ্গীতে বাটা কোম্পানির ভিতরে গেরিলা ট্রেনিং এর আয়োজন করেন। অর্থাৎ এই বাংলাদেশি যারা আছে, বাংলাদেশিকে নিয়ে উনি যেহেতু একটা বড় পদে ছিলেন তৎকালীন সময়, উনি একটা মানে কি বলবো, সামরিক বাহিনীর একটা প্রধান ছিলেন। সামরিক বাহিনীর একটা বড় পোস্টে থাকার কারণে তিনি যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতেন। এই জন্য তিনি মূলত বাটা কোম্পানির দায়িত্ব নেওয়ার হলেও বাংলাদেশে এসে বাংলাদেশি যারা মূলত ট্রেনিং গুলো নিতে চাচ্ছিল তাদেরকে গেরিলা ট্রেনিং এর ব্যবস্থা করেন। কিসের ট্রেনিং এর? গেরিলা ট্রেনিং দেওয়ার জন্য ব্যবস্থা করেন। এই যে এখানে তিনি হচ্ছে ওডারল্যান্ড। এই গেরিলা ট্রেনিং এ বাংলাদেশকে অনেকটু উপকার করে, কেননা ওর মাধ্যমে যারা ট্রেনিং গ্রহণ করেছিল তারা পরবর্তী সময় মুক্তিযুদ্ধে ভালো কাজ করেছে এবং মুক্তিযুদ্ধে তাদের ট্রেনিং ছাড়াই মূলত তারা কাজ করতে পেরেছে। এই জন্য তাদেরকে, এই জন্য ওনাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছিল। কাকে? ওডারল্যান্ডকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছিল। প্রাণের বন্ধু ইন্দিরা গান্ধী, আমরা যেটা বলেছিলাম যে প্রাণের বন্ধু ইন্দিরা গান্ধী, আমাদের ভারতের ক্ষেত্রে ভারত আমাদের যে সহায়তা করেছে, এই জন্য সহায়তা করার কারণে ইন্দিরা গান্ধীকে কি বলা হয়? প্রাণের বন্ধু ইন্দিরা গান্ধী। এতে বলা হচ্ছে যে তিনি প্রথমত অনেকেই সহায়তা করেছে, প্রায় 1 কোটি মানুষ, 1 কোটি শরণার্থীকে তিনি কি করেছেন? জায়গা দিয়েছেন। 1 কোটি শরণার্থীকে জায়গা দিয়েছেন, অস্ত্র দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, জায়গাও দিয়েছেন। ঠিক আছে? এই যে 10 নং থিয়েটার রোড আপনাদের জায়গা দিয়েছেন। এরপর আপনাদের কূটনীতিক সম্পর্ক, কূটনীতিক সম্পর্ক তিনি জোরদার করেছেন, কূটনীতিক সম্পর্ক জোরদার করেছেন। আমরা যদি আরো বলি, তিনি তার অবদান কোনোভাবে অনস্বীকার্য নয়। ইন্দিরা গান্ধী পর্যন্ত খুব ভালোভাবে সবকিছু করেছেন। সেনাবাহিনী দিয়েছেন আমাদেরকে, সেনাবাহিনী দিয়েছেন, পাশাপাশি গোলা বারুদ, বিমান দিয়েছেন, বিমান, বিমান, জাহাজ, সবকিছু আমাদের ইন্দিরা গান্ধী দিয়েছেন। সুতরাং তার অবদান আমরা কোনোভাবে ভুলতে পারবো না। ইন্দিরা গান্ধী আমাদের যুদ্ধক্ষেত্রে প্রচুর পরিমাণ ভূমিকা রেখেছেন। যদিও পরবর্তী সময়ে রাজনীতির ডালা চলে আমরা তাকে ভুলে গিয়েছি বা ভুলতে বসেছি, কারণ রাজনীতির অনেকগুলো মোড় ঘুরে গিয়েছে। কি হয়েছে? রাজনীতির অনেকগুলো মোড় ঘুরে গিয়েছে। এরপর রবিশঙ্করের কথা বলা হয়েছে। জর্জ হ্যারিসন, আপনারা সবাই জানেন কনসার্ট ফর বাংলাদেশ কার আয়োজন করেছিল? রবিশঙ্কর, জর্জ হ্যারিসন এবং বব ডিলান। আমরা এই দুজনের নাম জানি, কিন্তু ওই মানুষটার নাম জানি না। ওই মানুষটার নাম অনেকে জানেন না। বব ডিলান কাছ থেকে মনে রাখেন যে বব ডিলানও কনসার্ট ফর বাংলাদেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর এটা কখন আয়োজন করা হয়? 1 আগস্ট 1971 সালে, অর্থাৎ অগাস্ট মাসের 1971 সালে নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে মূলত কনসার্ট ফর বাংলাদেশ করা হয়। আর প্রধান শিল্পী কি ছিলেন? জর্জ হ্যারিসন ছিলেন প্রধান শিল্পী। ব্র্যান্ড দলের নাম ছিল বিটলস, ব্র্যান্ড দলের নাম বিটলস। খুবই তৎকালীন সময় ছিল এটা। এই সাহায্যের জন্য নাকি কলকাতাকে ভারতের মধ্যে নিয়ে এনেছে আগের মানুষ বলতো। ঠিক, আমি এটা জানি না ভাই, এটা সম্পর্কে আমি অত বড় হই নাই, এতটুকু আমি জানি না। আমি যতটুকু ইতিহাস জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমি কখনো কন্ট্রাডিকশনের মধ্যে না। হ্যাঁ, আমি আপনাদের দলে। সুতরাং আপনারা কন্ট্রাডিকশন মূলক বা দ্বন্দ্ব বাঁচতে পারে এরকম কিছু বলবো না। আপনাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকে, সুতরাং এই মাথায় রাখবেন সবাই। এরপর দেখেন ভারতীয় সেতারাবাদক হচ্ছে রবিশঙ্কর। কনসার্ট ফর বাংলাদেশের উদ্দেশ্য ছিল কি? মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করা। এটা হচ্ছে জন্য হবে,
মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করা, এবং তারা আপনারা জানেন তৎকালীন সময় প্রায় $2 লক্ষ, $2 লক্ষ বাংলাদেশকে কিন্তু সহায়তা করেছিল। কত লক্ষ? $2 লক্ষ। এই মাথায় হাত দিয়ে থাকা যায় না, মাথায় হাত দিয়ে কত জানে দুঃখ হয়েছে, মাথায় হাত দিয়ে আছে। ঠিক আছে, $2 লক্ষ বাংলাদেশকে তারা সাহায্য করেছিল। তাহলে এগুলো হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কারা কারা হেল্প করেছিল। এরপর হচ্ছেন সাইমন ড্রিং। সাইমন ড্রিং এর নাম আপনারা সবাই শুনেছেন। তিনি যদি না থাকতো বহির্বিশ্বে অনেক কিছুই কিন্তু হতো না। তিনি না থাকলে বহির্বিশ্বের মানুষ বাংলাদেশ সম্পর্কে জানতো না। একমাত্র সাংবাদিক ছিলেন তিনি, সাইমন ড্রিং। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের এই নৃশংস হত্যাযজ্ঞ তুলে ধরেছিলেন। আর এটা মূলত এর কাগজপত্র, এই পেপারের ব্যাপারগুলোই মূলত জাতিসংঘে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছিল। এই জন্য সাইমন ড্রিংকেও বাংলাদেশের একজন কি বলা হয়, একজন মানে বন্ধু প্রতিম বলা হয়, এবং বাংলাদেশকে সহায়তা করেছেন প্রচুর পরিমাণে, এই লোকটা করেছেন সহায়তা। এবং তিনি গণহত্যার বিবরণ বিশ্ববাসীর নজরে আনেন 30শে মার্চ প্রকাশিত সংবাদের মাধ্যমে। 26শে মার্চ মারে মানুষকে, 30শে মার্চ তিনি সারা বিশ্বকে জানিয়ে দেন যে বাংলাদেশে এরকম গণহত্যা হচ্ছে। সুতরাং সাইমন ড্রিং এর অবদানও কোনোভাবে আমরা ভুলবো না, বা ভুলার মতো